ঠিক সময় নির্বাচন হলে এতদিনে তো আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য জুড়ে প্রচার শুরু হয়ে যাওয়ার কথা। নির্বাচন ঘোষণার আগেই তিনি প্রচার শুরু করে দেন, কিন্তু এবছর প্রচার কেন শুরু করলেন না? ভোটের প্রচার ছেড়ে তিনি সদল বলে, কোনো ভোটের পরিকল্পনাও তেমন ভাবে করছেন না, সদল বলে ধর্নায় বসেছেন। সেখানে রাজ্যের মন্ত্রীরা আসছেন, রাজ্যসভার যারা নতুন যাচ্ছেন তারা আসছেন, সেখানে ভাইপো বাবুও থাকছেন। ব্যাপারটা কি বলুন তো? আজকে আপনাদের বলবো এবার ভোটে কি হতে চলেছে, এবং আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি 100% মিলিয়ে নেবেন আমার কথা। আমি যা যা বলছি তাই হবে, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি এবং বর্তমান পরিস্থিতি দেখে আমি বলছি। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। এখন ভোটে এবার কি হতে চলেছে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আমি শুরুতেই বলেছি আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার ছেড়ে কেন ধর্মতলার ধর্ণা মঞ্চে। আসলে এসআইআর এত ভালোভাবে হচ্ছে, এত মানুষের নাম, মানুষের নয় নাম বাদ যাচ্ছে, তাতে এত ধর্ম সয় না, তাই ঘরেতে মন রয় না। রাস্তায় এসে বসেছেন যেমন তিনি বিরোধী নেত্রী থাকার সময় করেছেন, পরেও করেছেন স্বার্থের জন্য। তার মানে এবারেও তার কিছু স্বার্থ আছে, তার জন্যই তিনি ধর্নায় বসেছেন। আচ্ছা বলুন তো, এই রাজ্যের মানুষের কোনো অসুবিধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ধর্নায় বসেছেন? তার দলের একের পর এক নেতা যখন সিবিআই ইডি হাতে গ্রেপ্তার হচ্ছে, তাদের বাড়িতে রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে, তখন তিনি ধর্নায় বসেছেন? 26,000 চাকরি চলে গেল এই রাজ্যের ছেলে মেয়েদের। তিনি এ বি সি ডি ই অনেক পদ ভেবে রেখেছেন বললেন, কিন্তু আদতে কিছুই করলেন না। তিনি কি একবার ধর্নায় বসেছিলেন? বসেননি। ভাইপো বাবু বলেছিলেন এসআইআর একটি নামও বাদ গেলে তিনি 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে যাবেন। পরে পিসিমণি গেছিলেন কিছু লোক নিয়ে, কিন্তু জমেনি খেলা। তিনি ধর্নায় বসলেন কলকাতায় কেন? এই ভোটের মুখে কেন বসলেন? তার কারণ একটাই, তিনি টের পেয়ে গেছেন। দেখুন, এই রাজ্যে তৃণমূল যখন ক্ষমতায় গেল, প্রথমেই কিছুদিন যেতে না যেতেই সামনে এলো সারদা কেলেঙ্কারি। সারদা কেলেঙ্কারিতে যে নিজের দল ফেসে যেতে চলেছে এটা বুঝতে পেরে প্রথমেই গ্রেপ্তার করা হয় কুণাল ঘোষকে। তার দলের মুখপাত্র, রাজ্যের সাধারণ সম্পাদক পরবর্তীকালে কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করেন কে? তারই দলের সদস্য এখন রাজীব কুমার, যাকে তিনি রাজ্যসভায় পাঠাচ্ছেন। রাজীব কুণাল এই জুটি সব গ্রেপ্তার করে সবকিছু করে একটা চাপা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু একে একে বেরিয়ে এলো রোজ ভ্যালি, তারপরে বেরিয়ে এলো কত 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 নাম, আইকোর, সব সব চিটফান্ড। এই সময়টায় ফুলে শুরু হয়েছিল বাম জমানা, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু তৃণমূল আমলে সেগুলো মহিরুহ হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ মানুষের চোখের জল। সারদা কর্তা গ্রেপ্তার হলেন, যে সারদা কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল, একাধিক সংবাদ মাধ্যম চালাচ্ছেন, তারা সবাই বেকার হয়ে গেলেন। তারপর রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু, আমি নিজে গৌতম কুন্ডু সংস্থা নিউজ টাইমে চাকরি করেছি, দেখেছি কি অবস্থা হয়েছিল কর্মীদের। সকলে চাকরি পাননি। সারদার সকালবেলা প্রতিদিনের সাথে যোগ ছিল চ্যানেল 10, তাদের আমাদের সহকর্মীরা, তাদের কি অবস্থা হয়েছে, এবং এখনো অনেকে কর্মহীন হয়ে রয়েছেন দেখেছি। সব তৃণমূল আমলে। এরই মধ্যে পার্ক স্ট্রিট কাণ্ড, বলে দেওয়া হলো দরদামের জন্য তাকে রেপ করা হয়েছে, মারা গেছেন, আমাদের সেই বোন মারা গিয়েছেন। তারপরে সারদা এলো, সারদার ধাক্কা যেতে না যেতে কত, আমি তো আপনারা জানেন কিছু কাজের জন্য আমি
আহমেদাবাদে রয়েছি, গুজরাটের আহমেদাবাদ শহরে রয়েছি, তো সন্ধ্যার পর কোনো কাজ নেই। কালকে আমি একবার ভাবছিলাম যে এই 15টা বছরে এই রাজ্য সরকারের ওপর দিয়ে কি কি গেছে, আসলে রাজ্যবাসীর ওপর দিয়ে গেছে। মনে পড়ছিল বকটুই এর কথা, আমরা কিন্তু ভুলে গেছি। নির্বাচনের আগে কিন্তু এই সবকিছু মনে করানোর দায়িত্ব বিরোধী দলগুলোর। তারা করাবে কি করাবে না আমি জানি না, আমি করাবোই, আমি মনে করাবোই। 26,000-এর যে চাকরি গেছে তারা এখনো বেতন পাচ্ছেন, তারা বেতন পাবেন না আর কয়েক মাস বাদে। নির্বাচনের পরে তাদের ভাগ্যে কি আছে কেউ জানে না। তাদেরকে লক্ষ্মীর ভান্ডার যুবসাথী দেওয়া হবে, তারা আবার অনেকে পরীক্ষায় বসেছেন, তা দিয়েও কতটা কি হবে জানি না। প্রাথমিকের 32,000 চাকরি, আমি এখনো বলছি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে যে রায় দিয়ে থাকুক সেই রায় থাকবে না, বদলে যাবে। 26,000 চাকরির ক্ষেত্রে যা হয়েছে 32,000 চাকরির ক্ষেত্রে তাই হবে। পুর নিয়োগ কেলেঙ্কারি, পুলিশে নিয়োগ কেলেঙ্কারি, সিভিক ভলেন্টিয়ার, রাজ্যে যে কর্মহীনতা সেটাকে চাপা দেওয়ার জন্য নামমাত্র টাকায় এবং এই সিভিক ভলেন্টিয়ার রাখা হলো। আর সিভিক ভলেন্টিয়ারদের করে দেওয়া হলো নির্ভীক, কারণ তাদের প্রত্যেকের মাথার উপরে দাদার হাত আছে। এখন তো আবার এই রাজ্যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, হুমায়ুন কবির করছেন। ভোটাররা মনে রাখবেন তো সব কথা। আমি বলেছি না, আজকে আমি বলবো ভোটে কি হবে 100% মিলিয়ে নেবেন, বলবো। আরো আরো কতগুলো বিষয় উল্লেখ না করলে আপনাদেরকে বোঝানো যাবে না আমি ঠিক কি বলতে চাইছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত যত জনসভা করেছেন তার মধ্যে 100-র বেশি সভা করতে গিয়ে তাকে আদালতের অনুমতি নিতে হয়েছে। একই অবস্থা সুকান্ত মজুমদারেরও, তাকে কতবার গ্রেপ্তার করা হয়েছে, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো বড় নেতাদের কথা বললাম, বিজেপির ছোট মেজ সব নেতারা আক্রান্ত হয়েছেন, কর্মীরা তো ঘর ছাড়া হয়ে আছেন, এখনো 2024-এর ঘা শুকোয়নি। বিরোধী দলের নেতাদের খুন খারাপি এ তো এই রাজ্যের নতুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, কবার তাকে জনসভা করার জন্য আদালতে যেতে হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, শ্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব ছিলেন তিনি, পরে শিল্পমন্ত্রী, আর তার বান্ধবীর ঘরে 50 কোটি টাকা নগদ টাকা, সোনার গয়না, বিদেশি মুদ্রা, আরো কত কি। কত পরিবার আছে যেসব পরিবারের 3-4 পুরুষ মিলিয়ে এত টাকা রোজগার হয় না, বাংলার বেশিরভাগ পরিবারের তাই। তিনি জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু অভিযোগ মুক্তি ঘটেনি, ঘটবে না। যে অন্যায় করেছে তা ঘটবে না। পার্থ চট্টোপাধ্যায়ের পর মনে পড়ছে আমার বালুবাবুর কথা, জ্যোতিপ্রিয় মল্লিক, রেশনের চাল তিনি মানুষের মুখের গ্রাস কেড়ে নেয় যে দল, সেই দলের স্লোগান মা মাটি মানুষ। জেল খেটেছেন, তিনিও মুক্তি পেয়েছেন জামিনে, কিন্তু অভিযোগ থেকে মুক্তি পাননি। অনুব্রত মণ্ডল কি করেননি, তিনি তিহার জেলে অনেকদিন কাটিয়ে এসেছেন, এখন নিজের দলের মধ্যেই যুদ্ধ করছেন। গুড় বাতাসা খাইয়েছেন, রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়ে রেখেছেন ভোটের সময়। এবার ভোটে কি হবে 100% মিলিয়ে নেবেন। অনুব্রত বাবু কি উন্নয়ন দাঁড় করিয়ে রাখতে পারবেন রাস্তায়, কিংবা তার পরে যিনি দায়িত্বে কাজল শেখ পারবেন নাকি গুড় বাতাসা ছড়াতে? চরম চরম হবে বীরভূমে। জীবন কৃষ্ণ বাবু তিনি মোবাইল ছুঁড়েই খ্যাত। কালীঘাটের কাকু, সত্যি এই কালীঘাটের কাকুর কথাটা মানে ভাবা যায়। তিনি বলছেন তার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় ভাইপো বাবু, তিনি নাকি 20 কোটিতেই খুশি। 20,000 নয়, 20 লাখ নয়, 20 কোটি টাকা। কিসের টাকা? যারা প্রাইমারিতে চাকরি পাবে তাদের টাকা, তাদের ঘুষের টাকা। আইপ্যাকের অফিসে তল্লাশি হচ্ছে কয়লা পাচার কাণ্ডের, প্রতীক জৈনের বাড়িতে হচ্ছে, আর সেখানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক
মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গিয়ে ডাকাতি করেছেন বলে দাবি ইডির, সুপ্রিম কোর্টে তাই বলা হয়েছে। মানুষ ভুলে গেছে নাকি? ভুলে যাবে না মানুষকে ভুলতে দেওয়া যাবে? মনে করাতে হবে প্রতিদিন। ডিএ, এই যে আমরা ভাবি না সুপ্রিম কোর্ট সদ্য রায় দিয়েছে ডিএর সব মিটিয়ে দিতে হবে 100%, তা কিন্তু আদৌ নয়। ডিএর মামলার প্রথম দিন থেকেই রাজ্য হেরে আসছে। ডিএ যে প্রাপ্য, ডিএ যে অধিকার, মমতা যখন বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, তখন থেকেই ডিএ প্রাপ্য, ডিএ অধিকার, এটা আদালতের বিভিন্ন রায় রয়েছে। কিন্তু চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, টাকা দেব না। সর্বশেষ সুপ্রিম কোর্টে বলেছিল যে 50% দিতে হবে, তখন রত্ন হীরে খচিত বহু মূল্যবান আইনজীবী বলেছিলেন রাজ্যের পক্ষে যে ওই টাকাটা দিতে গেলে হুজুর রাজ্যের ডট 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 ফেটে যাবে। তখন সুপ্রিম কোর্ট বিবেচনা করে বলে ঠিক আছে বাবা 25% দাও, সেটা কিন্তু দেওয়া হয়নি। তারপরে আবার মামলা, তাতে বলা হয়েছে যে তুমি কেন মানোনি, তুমি ইমিডিয়েট 25% দাও। সেটা বলার পরেও অনেকগুলো সপ্তাহ কেটে গেছে। 31শে মার্চের মধ্যে তো সব করার কথা ছিল, কমিটি ইত্যাদি। সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রতীক, তিনি বলেছিলেন আমরাও একটা কমিটি করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট তো কমিটি করতে বলেনি রাজ্যকে। আসলে এই রাজ্য না সুপ্রিম কোর্টের রায় কেউ তোয়াক্কা করে না, জবাব দেবে না মানুষ। আমি বলেছি তো ভোটে কি হবে 100% মিলিয়ে নেবেন। বলবো কি হবে, বলবো। সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যারা দাগি শিক্ষক তাদের থেকে বেতন বাবদ তাদের পাওয়া টাকাটা ফিরিয়ে নিতে হবে। এক নয়া পয়সা রাজ্য সরকার ফিরিয়ে নেয়নি, আপনার আমার করের টাকা সেটা নেয়নি ফিরিয়ে। কারণ সেই টাকাটা ফিরিয়ে নিতে গেলে স্থানীয় নেতারা যারা চাকরি বিক্রি করেছিলেন তারা ফ্যাসাদে পড়বেন। মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন না, আমি বলেছি তৃণমূল তখনই ধর্নায় বসে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই ধর্নায় বসেন যখন তার স্বার্থে লাগে, বাংলার মানুষের জন্য নয়। এই যে বলা হচ্ছে না এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের জন্য ধর্না, তারা বাংলার মানুষ, আদতে নয়। আপনারা হিসেবটা দেখুন কত মানুষকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে তো বেশিরভাগের নাম ঢুকে গেছে, বাদ তো গেছে এখনো পর্যন্ত 65-66,000। বাকি যে 60,600 এটা তো অনেকগুলো স্ক্রিনিং এর পর এসেছে, যেটা বিচারকরা দেখছেন। কে লিখে দিয়েছে এগুলো? বাঙালি ভোট, বাঙালির জন্য। আমি আপনাদের বলছি মিলিয়ে নিন, এই ভোটগুলো যদি বাঙালির ভোট হতো, রাজ্যের ভোট হতো, রাজ্যবাসীর অধিকার হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতেন না। এটা স্বার্থের ভোট, তাই ধর্নায় বসেছেন। আসলে উনি ভোট চাইছেন না। ভাইপো বাবু তো বলেই দিয়েছেন যে আদালতকেও নাকি কিনে নেওয়া হয়েছে, বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভোট পিছিয়ে দেওয়া হবে, রাষ্ট্রপতি শাসন হবে, রাজ্যপাল বদল হয়েছে তাতেও তারা রাষ্ট্রপতি শাসনের জন্য দেখছেন। আসলে না একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, হিন্দু ভোট এবার খুব সহজে ভাগ হবে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানে টাকা বাড়িয়ে, যুব সাথী দিয়ে ভোট কেনা যাবে না। কারণ মানুষ জানে লক্ষ্মীর ভান্ডার বা যুব সাথী যাই দেওয়া হোক সেটা তাদের প্রাপ্য টাকা, তাদের প্রাপ্য টাকা, তাদেরই করের টাকা থেকে তাদের প্রাপ্যটা দেওয়া হচ্ছে। তাদের কাজ দেওয়া যায়নি, ব্যর্থতা ঢাকতে ভাতা দেওয়া হচ্ছে। সরকার কখন ভাতা দেয়? যে আমি তোমায় কাজ দিতে পারিনি, কথা ছিল তো আমি এত চাকরি দেবো, আমি চাকরি দিতে পারিনি, আমি মুখে বলি 2 কোটি কিন্তু পারিনি, তাই তুমি এসো, আমি তোমায় ভাতা দিয়ে আমার কর্তব্য পালন করি। এটাই তো হবার কথা। এটা স্লোগান হতে পারে না তৃণমূলের। যুব সাথী কখনো সাফল্যের স্লোগান হতে পারে না, লক্ষ্মীর ভান্ডার কখনো সাফল্যের স্লোগান হতে পারে না, 100 দিনের কাজ কখনো সাফল্যের খতিয়ান হতে পারে না। সাফল্য কাকে বলে? স্বাধীনতার 75 বছর পরেও যে মানুষকে 100 দিনের কাজ দিতে হয় না, তাদের রোজকার কাজ আছে। যুব সাথী দিতে হয় না, যুবকেরা লেখাপড়া শেষ করে বা তার দক্ষতার জোরে চাকরি পায়, কাজ পায়। লক্ষ্মীর ভান্ডার দিতে হয় না, কারণ স্বাভাবিকভাবেই নারী স্বাবলম্বী হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ধর্নায় বসেছেন, এটা তিনি বসতেন না যদি তার কাছে পাকা এই খবরটা না আসতো যে মুসলিম ভোটের 100% তার কাছে আসছে না। দুধেল গাই বলে মুসলিমদের তিনি যে অবজ্ঞা করেছিলেন তার জবাব পেতে চলেছেন। বছরের পর বছর মুখে তোষণ করছি দেখিয়ে 5,713 কোটি টাকা মাদ্রাসার উন্নয়নে দিচ্ছি বলে আসলে এই রাজ্যের গরিব থেকে ধনী কোনো মুসলমানের কোনো উপকার হয়নি, সেটা মুসলিম সমাজ বুঝেছে। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন একটা বড় অংশ। ওয়াকফ নিয়ে বলেছিলেন এরা যে কার্যকর করতে দেবেন না, এসআইআর যেমন বলেছিলেন এসআইআর হতে দেবেন না, সব হয়ে গেছে এখন তাকে ধর্নায় বসতে হচ্ছে। ওয়াকফ নিয়েও একই কথা বলেছিলেন। শেষ মুহূর্তে কেন্দ্রীয় সরকার সময় না বাড়ালে বাংলার মুসলিম সমাজের বিশেষ করে ইমামদের বড় সমস্যায় পড়তে হতো। রক্ষা করেছে কেন্দ্র। সুতরাং তাই তিনি ধর্নায় বসেছেন। এবার আমি বলি ভোটে কি হবে। এই ভোটে মানুষ এই সব কিছু মনে রেখে ভোট দিতে যাবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আপনারা আমার কথা 100% মিলিয়ে নেবেন, এগুলো দেখেই যাবে। যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে এই সব কিছুর জবাব এবার ভোটে মিলবে মিলবে মিলবে। আপনাদেরকে আমি বলে রাখি, এবারের ভোটের পর 2026 সালের বিধানসভা নির্বাচনের পর দুটো কথার যে কোনো একটি ইতিহাস বইতে লেখা থাকবে। এক, লেখা থাকবে বাঙালি অবশেষে যাবতীয় অপশাসন, দুর্নীতি, কর্মহীনতা, অত্যাচার, নির্যাতন এবং মিথ্যে কথার জবাব দিয়ে বাংলাকে মুক্ত করেছে। বাংলা থেকে এক অচলায়তন সরিয়ে দেওয়া হয়েছে। বাঙালি নতুন ভোরের স্বপ্ন দেখছে। বাংলায় শিল্প হবে, কাজ হবে, চাকরি হবে, বাংলার জিডিপি বাড়বে, বাংলায় অনুপ্রবেশ থাকবে না, এমন একটা দিন বাঙালি স্থির করেছে। এই এতগুলো কথা ইতিহাস বইতে লেখা হবে। আর সেটা যদি না লেখা হয় তাহলে এক কথায় লেখা থাকবে বাঙালি 2026 সালে তার কফিনে শেষ পেরেক পুঁতেছিল। না, বাঙালির তো কফিন হয় না, বরং লেখা থাকবে বাঙালি 2026 সালে নিজের চিতা নিজে সাজিয়েছিল। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠাবেন। আপনারা ভালো থাকবেন আর সময় পেলেই একটু ভাববেন।